আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি লাজমি রহমান। আমি 1/08 এর একজন উপস্থাপিকা হিসেবে আজকে পরিচালনা করছি থার্ড আই বাই 1/0 টক্স। বর্তমানে আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে অধ্যয়নরত আছি। আমরা বিশ্বাস করি প্রত্যেকটা মানুষই কিছু ইউনিকনেস নিয়ে জন্মগ্রহণ করে, যা পারিপার্শ্বিক কারণে বা ইন্ট্রোভার্ট হওয়ার কারণে সঠিকভাবে বিকশিত হতে পারে না। আমাদের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে সেই প্রতিভাগুলোকে খুঁজে বের করা এবং সবার সামনে সেগুলো তুলে ধরা। আমরা সকলেই জানি 1939 থেকে 1945 সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল। এর ফলে ব্যাপক প্রাণহানি হয়েছিল এবং সারা বিশ্বে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। এরপরও কিছু কিছু এমন আবিষ্কার ছিল এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে, যার কারণে বিশ্বে প্রযুক্তিগত উন্নয়ন কয়েক গুণ বেড়ে গিয়েছে। আপনারা যারা ফেসবুক থেকে আমাদের সাথে যুক্ত আছেন তাদেরকে অনুরোধ করব আমাদের পেজ 1/0 লাইক এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকার জন্য, এবং ইউটিউব থেকে যারা আমাদের ফলো করছেন তারা আমাদের ইউটিউব চ্যানেল 1/0 সাবস্ক্রাইব করবেন। আমাদের মাঝে আজকে অতিথি হিসেবে উপস্থিত আছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী এম.এন ইশতিয়াক আরাফ। আরাফ, আপনাকে স্বাগতম। ধন্যবাদ আপনাকে আমাকে এই অনুষ্ঠানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। ইতিমধ্যে আমাদের দর্শকরা আজকের বিষয় সম্পর্কে অবগত আছেন, তবুও আমরা আপনার কাছ থেকে এই বিষয় সম্পর্কে কিছু জানতে চাচ্ছি। আদিকালের মানুষ থেকে বর্তমানের মানুষ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে যত মানুষ এসেছে তারা পৃথিবীর ইতিহাসে অনেক ধরনের যুদ্ধ করেছেন এবং দেখেছেন, কিন্তু এই সকল ইতিহাসের যুদ্ধকে হার মানায় পৃথিবীর সবচেয়ে বড় এবং সর্বকালের সবচেয়ে বড় যুদ্ধ, আর সেটাই হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আপু, দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানুষের ইতিহাসের সবচেয়ে কলঙ্কময় একটি অধ্যায়। এটি পৃথিবী থেকে কেড়ে নিয়েছে কোটি কোটি মানুষের জীবন, কিন্তু তার বদলে দিয়ে গেছে এমন সকল আবিষ্কার যা আমাদের বর্তমান জীবনে খুবই গুরুত্বপূর্ণ এবং যা ছাড়া আমাদের বর্তমান জীবন একেবারেই অচল। আজকে আপু আপনি আমাকে কথা বলার জন্য যে বিষয়টিকে বলছেন সেটি হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে আমাদের জীবনে যে সকল নতুন প্রযুক্তিগত উদ্ভাবন হয়েছে তার বর্তমান প্রয়োগ ও ব্যবহার। বর্তমানে আজকে আমরা আলোচনা করব আমাদের জীবনের কোন কোন ক্ষেত্রে এই সকল প্রযুক্তিগুলো আমরা ব্যবহার করে চলেছি এবং এই সকল প্রযুক্তি ব্যবহার ছাড়া আমাদের জীবন একেবারেই অপূর্ণ, তাও আমরা এই আলোচনার মাধ্যমে পূর্ণভাবে জানতে পারবো। আজকের অনুষ্ঠানের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেজন্য আমরা আজকের এপিসোডটিকে 3টি আলাদা আলাদা পর্বে ভাগ করেছি। আজকে 3 পর্বের অনুষ্ঠানের প্রথম পর্ব। এই 3 পর্বের প্রথম পর্বে আমরা আজকে আলোচনা করব দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে মিলিটারি টেকনোলজিতে কি কি প্রভাব পড়েছে এবং এখান থেকে আমরা কি কি সুফল ভোগ করছি। এ পর্যায়ে আমি অতিথিকে অনুরোধ করছি এ ব্যাপারে কিছু বলার জন্য। ধন্যবাদ আপু এই বিষয়ে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধ একটি অনেক বিস্তারিত ও ব্যাপক বড় একটি টপিক। এই অধ্যায়টিকে সম্পূর্ণ জানা বা জানার আগ্রহ খুবই কম মানুষের রয়েছে। আজকে আমি এই বিষয়ের সর্বপ্রথম পর্যায়ে, তা হচ্ছে মিলিটারি টেকনোলজি, এটি নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাই। মিলিটারি টেকনোলজিকে আমরা কয়েক ভাগে বিভক্ত করতে পারি। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যাপক বিস্তার লাভ করেছিল তা হচ্ছে নাজি স্পেস প্রোগ্রাম। এটি ছিল নাজি বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সর্বাধুনিক এবং তৎকালীন পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট, যা একেবারে ম্যানহ্যাটেন প্রজেক্টের পরে পৃথিবীর ইতিহাসের বিশ্লেষক ও ইতিহাসবিদরা মনে করেন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট। এই প্রজেক্টের আওতায় নাজি বাহিনী পৃথিবীর সর্বপ্রথম ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা ICBM বানানোর প্রচেষ্টা করেছিল এবং তারা এই বিষয়ে সফলও হয়েছিল। এটি ছিল 44 মিটার লম্বা একটি রকেট যা চালিত হতো একটি লিকুইড নাইট্রোজেন ইঞ্জিন দ্বারা। এটি ছিল পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লিকুইড নাইট্রোজেন ফুয়েল ইঞ্জিন। আমি আপনাকে একটা ঘটনার মধ্যে দিয়ে এটিকে বোঝাতে যাচ্ছি। 1944 সাল, সেটা ছিল সেপ্টেম্বর মাস। একটা ছেলে ইংলিশ চ্যানেলের এক পাশে এক তীরে তার বাসার উঠোনে বসেছিল। ওদিন আবহাওয়া খুবই ভালো ছিল এবং এই ভালো আবহাওয়ার কারণে তৎকালীন হল্যান্ড বা অকুপাইড হল্যান্ড, যেটার বর্তমান নাম নেদারল্যান্ডস, নেদারল্যান্ডসের উপকূল আর ওই ইংলিশ চ্যানেলের উপকূল
পুরোপুরি দৃশ্যমান ছিল। বালকটি যখন তার উঠোনে বসেছিল তখন সে আকাশের উপর দিয়ে 3টি সোজা ধোঁয়া দেখতে পেল। এই ধোঁয়াটিই ছিল প্রথম V2 রকেটস। এই রকেটটি তৎকালীন নেদারল্যান্ডসের রাজধানীর প্রায় 25 কিলোমিটার দূর থেকে লঞ্চ করা হয় লন্ডনের গুরুত্বপূর্ণ বা কি লোকেশনগুলোকে হিট করার জন্য, যাতে অ্যালাইডদের ব্যাপক ক্ষতি হয়। এখানে অ্যালাইড বলতে আমরা মূলত গ্রেট ব্রিটেনকেই বুঝে থাকি, কারণ এই রকেটটির আওতায় শুধুমাত্র গ্রেট ব্রিটেনই ছিল। এই রকেটটির টেকনিক্যাল নাম ছিল A4 এবং এটির স্পেসিফিক ইংলিশ নামকরণ করা হয়েছিল রিটালিয়েটরি ওয়েপেন হিসেবে। 1944 সালের 1 বছর আগে মানে 1943 সাল থেকে যখন জার্মানি ব্যাটল ফর ব্রিটিশ নামক জার্মানি ও ইংল্যান্ডের মধ্যে একটি যুদ্ধ হয়েছিল, যেটার মূল উদ্দেশ্য ছিল ব্রিটেনের আকাশের উপর জার্মান বিমান বাহিনীর পূর্ণ স্বত্বাধিকারিতা প্রকাশ করা। এর মাধ্যমে জার্মানি চেয়েছিল যে ব্রিটেনের আকাশের ওপর তার পূর্ণ কর্তৃত্ব অর্জন করবে, কিন্তু এই প্রজেক্টটি পুরোপুরি ব্যর্থ হয়, যার কারণে জার্মানির দ্বিতীয় অপারেশন সি লায়ন পুরোপুরিভাবে ব্যর্থ হয়। এরপর জার্মানির বিমান প্রোডাকশন ক্যাপাসিটি অর্থাৎ যুদ্ধ বিমান তৈরির ক্ষমতা আস্তে আস্তে অ্যালাইডদের তুলনায় অনেক কমতে থাকে। 1941 সালের জাপানের পিল হারবার আক্রমণের উপর কেন্দ্র করে যখন যুক্তরাষ্ট্র জার্মানির উপরও যুদ্ধের ঘোষণা দেয়, তখন ব্রিটিশ সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কাছ থেকে অনেক বিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লাভ করতে থাকে। এর কারণবশত দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ের দিকে জার্মানি একেবারেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও আকাশবাহী রণতরীর ক্ষেত্রে পুরোপুরি ব্রিটিশদের কাছ থেকে এবং ব্রিটিশ ও আমেরিকার সম্মিলিত ফোর্সেসের কাছ থেকে পুরোপুরি পিছিয়ে পড়ে। এর ফলস্বরূপ জার্মানির ওপর অ্যালাইডরা পূর্ণ স্বাধীনভাবে বম্বিং করতে পারে। বম্বিং করার কারণ হচ্ছে, যেহেতু ফরমেশন হিসেবে একটা জায়গাকে আমরা বম্ব করতে চাইলে, যেহেতু ওই এলাকার উপর যদি আমাদের নিজস্ব বাহিনীর যথেষ্ট বিমান না থাকে, তাহলে শত্রু বাহিনী তাদের অত্যাধিক তাদের বেশি বিমান শক্তির কারণে ওই এলাকাটার ওপর পূর্ণ এয়ার সুপিরিয়রিটি অর্জন করে পূর্ণ স্বাধীনভাবে যে কোনো জায়গায় বম্বিং করতে পারে। এর ফলে ওই এলাকার শিল্প ও যে কোনো ইন্ডাস্ট্রি যা থাকে তা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। আর আমরা জানি একটা ওয়ার ইকোনমি সবসময় ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ওপর নির্ভর করে, তার মানে হচ্ছে কি ইন্ডাস্ট্রির ওপর নির্ভর করে। যেহেতু ইন্ডাস্ট্রি হচ্ছে কি একটা যুদ্ধ ইকোনমির প্রধান বিষয়, যে ওটাকে ধ্বংস করতে পারলে যে কোনো দেশ বা জাতি কখনোই যুদ্ধটা কন্টিনিউ করতে পারবে না। আর এটাকেই বলা হয় অ্যালাইড বম্বিং অন জার্মানি ইন 1943 to 1944। এখন জার্মানির উপর যখন অ্যালাইডরা প্রচুর বম্বিং শুরু করে, যেটা আমি একটু আগে উল্লেখ করেছি, তখন জার্মানি যেহেতু ওদের এয়ার সুপিরিয়রিটি বা বিমানবাহী রণতরী খুব কম ছিল, সেহেতু তারা এমন একটি প্রজেক্টের উপর অনেক বেশি ইনভেস্ট করতে থাকে যেটাতে অত্যাধিক বিমান বাহিনীর প্রয়োজন নেই, প্রয়োজন শুধু কয়েকটি রকেটের। এই প্রজেক্টটির উপর কেন্দ্র করেই তৈরি হয় V2 প্রজেক্ট, যেটার তৎকালীন প্রতিষ্ঠাতা বা ডাইরেক্টর হচ্ছে ভন ব্রন, জার্মান বিজ্ঞানী ও অ্যাস্ট্রোফিজিসিস্ট ভন ব্রন। উনার নেতৃত্বে জার্মান বাহিনী প্রথম V2 রকেটটি উদ্ভাবন করে সেপ্টেম্বর 1944 সালে। আমি যে বালকের ঘটনাটি বলেছি, ওই বালকটি যা খেয়াল করেছিল ওটা হচ্ছে ওই প্রজেক্টের প্রথম রকেট, যে রকেট 3টা লঞ্চ করা হয়, ওই 3টা রকেটের প্রথম উদ্ভাবন। কিন্তু আমাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্বে এসে জার্মান বাহিনীর এই নতুন উদ্ভাবন যদিও টেকনোলজিক্যালি অনেক অ্যাডভান্স ছিল, কিন্তু তা যুদ্ধে তেমন কোনো প্রভাব বিস্তার করতে পারেনি, কারণ জার্মানির রকেটগুলোর এই প্রোডাকশন খুবই ধীর গতিতে ছিল। আর যেহেতু অ্যালাইড বম্বিং আরও বেশি হয়েছিল, তার মানে তৎকালীন সকল প্রজেক্ট সকল প্রজেক্ট নিয়ে কাজ করতে হতো মাটির নিচে। আর এই সকল ইন্ডাস্ট্রিগুলো যেহেতু পার্টস আর বানাতে পারছিল না, সেহেতু 1945 সালের প্রথম মাসের দিকেই এই রকেটটির লাস্ট টেস্ট করা হয়। তাও হচ্ছে কি জার্মানি টোটাল যুদ্ধ চলাকালীন সময়ে প্রায় 1500 V2 রকেট তৈরি করে, যা হচ্ছে কি তৎকালীন ব্রিটেন, তারপরে হচ্ছে গিয়ে অকুপাইড ফ্রান্স, সোভিয়েত ইউনিয়নের কয়েকটি বল্টিক স্টেটে আক্রমণ করে। আর এর ফলে টোটাল ক্যাজুয়ালিটিস বা ক্ষয়ক্ষতি, মানুষের জীবনযাপনের ক্ষয়ক্ষতি ছিল প্রায় 9000-এর মতো।
এর এই এই টেকনোলজিটি হচ্ছে পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম টেকনোলজি, যার মাধ্যমে একটি কৃত্রিম বস্তু মহাকাশের একেবারে এজে চলে যায়। এটা হচ্ছে গিয়ে তৎকালীন বিজ্ঞানীদের কাছে একটি মহা আশ্চর্যের বিষয়, কারণ তখনও পর্যন্ত মানুষরা এত উপরে কোনো কৃত্রিম বস্তুকে কখনোই পাঠাতে পারেনি। যুদ্ধের পর ভন ব্রন অপারেশন পেপার ক্লিফ নামক একটি প্রজেক্টের আওতায় যুক্তরাষ্ট্রের অধীনে চলে যায়। এই প্রজেক্টটির মূল লক্ষ্য ছিল জার্মানির প্রায় হচ্ছে গিয়ে 1500 রকেট বিজ্ঞানীকে যুক্তরাষ্ট্রে ট্রান্সফার করা, যার কারণে যুক্তরাষ্ট্রের রকেট প্রজেক্টগুলো অনেক দ্রুত গতিতে এবং হচ্ছে গিয়ে ভালোভাবে কাজ করতে পারে। এই ভন ব্রনই হচ্ছে গিয়ে, আমরা বর্তমানে সবাই জানি আমেরিকা চাঁদে প্রথম ল্যান্ডিং করেছিল, কিন্তু হচ্ছে এই প্রজেক্টের পিছনে যে ডিরেক্টর ছিল উনিও ছিল ভন ব্রন। মানে হচ্ছে গিয়ে একজন জার্মান যুক্তরাষ্ট্রে গিয়ে জার্মানি, যেহেতু কিছুদিন আগেও যারা হচ্ছে গিয়ে একেবারে শত্রু ছিল, ঠিক কিছুদিন পরেই পৃথিবীর ইতিহাসে অন্যতম একটা কাজ শত্রু দেশের বিজ্ঞানীর দ্বারাই একটা মিত্র দেশ এই কাজটিকে সফলভাবে সম্পন্ন করে, যেটা আমরা হচ্ছে গিয়ে অ্যাপোলো প্রজেক্টের মাধ্যমে ভালো করে দেখতে পাই। কিন্তু সবাই মনে করে যে হচ্ছে গিয়ে সোভিয়েত ইউনিয়ন মহাকাশের দিক দিয়ে সবচেয়ে বেশি এগিয়ে ছিল, মহাকাশের যে কোনো বস্তু পাঠানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি এগিয়ে ছিল, কিন্তু সোভিয়েত ইউনিয়নও এই পেপার ক্লিপ প্রজেক্টের মধ্যে আওতায় ছিল। তার মানে কিছু বিজ্ঞানী আমেরিকায় চলে গেল, কিছু রকেট বিজ্ঞানী সোভিয়েত ইউনিয়নেও চলে গিয়েছিল। তার ফলে আমরা বুঝতে পারি আসলে অন্যান্য দেশের ভূমিকা থাকলেও পৃথিবীর রকেট সায়েন্সের সবচেয়ে বড় উদ্যোক্তা এবং আবিষ্কারক হচ্ছে গিয়ে জার্মান বিজ্ঞানীরা, এবং এই জার্মান বিজ্ঞানীদের যারা আশ্রয় দিয়েছে তারা হচ্ছে গিয়ে থার্ড রাইক which was led by the Adolf Hitler. I should not mention his name because it can get serious, but আমাদের কথার মেইন তাৎপর্য হচ্ছে নাজি বাহিনী সর্বপ্রথম রকেট সায়েন্সের মূল আবিষ্কারগুলোকে প্রাণ দেয়। এরপর আমি আপনাকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলতে পারি, যেটা কখনো স্কেচ বোর্ড থেকে কখনো ডিজাইনের আওতায় পড়েনি। এটা হচ্ছে গিয়ে সোলার ওয়েপেন অফ হিটলার। অ্যাডলফ হিটলার চেয়েছিল মহাকাশে এমন একটি ডেথ রে বসাবে যা সূর্যের আলোক শক্তিকে কাজে লাগিয়ে একটি সম্মিলিত ডেথ রে তৈরি করবে, যা যে কোনো এলাকার যে কোনো অংশের পৃথিবীর সব অংশের উপর যথাযথভাবে আক্রমণ করতে পারবে। এটাকে বলা হতো সান ওয়েপেন। এই প্রজেক্টটা মূলত উদ্ভাবন করা হলেও তিনি পৃথিবীর যে কোনো জায়গায় আক্রমণ করাতে পারত, যদিও এটি হাইপোথেটিক্যালি ইম্পসিবল ছিল এবং তৎকালীন সময়ের বিজ্ঞান এতটুকু অগ্রসর হয়নি যা হচ্ছে গিয়ে মহাকাশে এত কেজি ওজনের বস্তুকে এত দ্রুত এবং অল্প সময়ের মধ্যে পৌঁছাতে পারে, যার ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্যকালীন সময়ে এই জিনিসটা কমপ্লিট করতে পারত। আর যেহেতু আমরা অনেকে মনে করি এটা একটি কাল্পনিক ঘটনা, কিন্তু না, জার্মান সরকার বা নাজি বাহিনী 1945 সাল পর্যন্ত এই প্রজেক্টের পিছনে 3 বিলিয়ন জার্মান শেলিং খরচ করেছিল। এটার এস্টিমেটেড কস্ট যা পুরোপুরি পূর্ণ করে। তার মানে বলতে চাচ্ছি আমি যে জার্মান বাহিনী এটার জন্য আলাদাভাবে টাকা বরাদ্দ রেখেছিল। যদি তারা ভবিষ্যতে সময় পেত এবং প্রয়োজনীয় শ্রম দিতে পারতো এই বিষয়টা, তাহলে হচ্ছে কি এটা একটা মিরাকুলাস জিনিস হয়ে যেত এবং পৃথিবীর ইতিহাসে তা এখনো পর্যন্ত কেউ ট্রাই করেনি, কারণ ওই ধরনের প্রযুক্তি এখনো পর্যন্ত আমাদের হাতে আসেনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আরেকটি বড় আবিষ্কার হচ্ছে গিয়ে রেডিও টেকনোলজি। আমরা সবাই জানি যে 1880 বা 90 সাল থেকে এটার প্রচলন ছিল, কিন্তু হচ্ছে গিয়ে তৎকালীন সময় যে রেডিও ফ্রিকোয়েন্সি ছিল ওটা ছিল অনেক লো ফ্রিকোয়েন্সি, বা হচ্ছে গিয়ে ওটা মাইক্রোমিটার পর্যন্ত আসতে পারতো না, ওটার হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য ছিল অনেক বেশি। আর আমরা জানি রেডিও ফ্রিকোয়েন্সি মূলত তখন ব্যবহার করা হতো বিনোদন এবং দূরপাল্লার কোনো স্টেশনের সাথে বা দূরপাল্লার কোনো রিসিভারে রিসিভ করার জন্য এটা ব্যবহার করা হতো। কিন্তু 1940 সালে ব্রিটেন একটি নতুন প্রযুক্তির উদ্ভাবন করে, যার এই রেডিও টেকনোলজিকে একটি নতুন পর্যায়ে নিয়ে যায়। এর ফলে তারা হচ্ছে গিয়ে মাইক্রোওয়েভ পর্যায়ে রেডিও ফ্রিকোয়েন্সিটাকে নামিয়ে আনতে সক্ষম হয়। আর এর ফলে তারা যে কোনো বিষয়ের উপর তারা নতুন একটি গাইডেন্স সিস্টেম তৈরি করতে পারে, যার নাম হচ্ছে রেডিও গাইডেন্স সিস্টেম। এটার উপর নির্ভর করে পৃথিবীর সকল রেডিও গাইডেন্স এবং গাইডেন্স সিস্টেম যাকে বর্তমানে রিপ্লেস করেছে জিপিএস সিস্টেম, এটা হচ্ছে গিয়ে এই জিপিএস সিস্টেমের আদিপুরুষ বলা যায় সহজ কথায়।
কিন্তু আমরা যখন একটি হাই রেডিও ফ্রিকোয়েন্সির কথা বলি তখন আমাদের মাথায় রেডিও আসলেও রেডিও কিন্তু শুধুমাত্র রেডিওর মধ্যেই সীমাবদ্ধ না। রেডিওকে কাজে লাগিয়ে আমরা অনেক নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার করতে পেরেছি। এর সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ উদাহরণ হচ্ছে গিয়ে সোনার হচ্ছে গিয়ে রেডিও ফ্রিকোয়েন্সির মতো একটি নির্দিষ্ট অ্যামাউন্ট অফ ফ্রিকোয়েন্সি কিছু সময় পর পর নিক্ষেপ করে, যার ফলে আমরা ওই জিনিসটার তৎকালীন কোথায় অবস্থান এবং সঠিক দিক নির্দেশনা পেয়ে থাকি গভীর পানির মধ্যে। আর এই সোনার টেকনোলজিকে কেন্দ্র করে যে আমরা জানি 1940 সালের দিকে জার্মান বাহিনী ছিল পৃথিবীর সবচেয়ে বড় সাবমেরিনের মালিক। এর মধ্যে ছিল জার্মান ইউবোটস। এটাকে সবচেয়ে সহজ ভাষায় বলা হয়, যেটা বললে সবাই চিনে, জার্মান ইউবোটস দ্বিতীয় বিশ্বযুদ্ধে অ্যালাইডদের কাছে ছিল একটি আতঙ্কের নাম। জার্মান ইউবোটস আমেরিকা থেকে ব্রিটেনে যে সকল ল্যান্ড লিজ প্রোগ্রামের কারণে যে সকল মালামালবাহী জাহাজ আসতো সেই সকল জাহাজকে ডুবিয়ে দিত। এবং যুদ্ধের প্রথম দিকে আমেরিকা এই বিষয়ে খুবই অসহায় ছিল। তারা এই মালবাহী জাহাজগুলোকে এসকর্ট করার জন্য ডেস্ট্রয়ার পাঠালেও সেই ডেস্ট্রয়ারগুলো যেহেতু ওই সাবমেরিনগুলোর একেবারে ঠিক অবস্থান একেবারে ঠিক সময় না জানায়, তারা এর বিরুদ্ধে কোনো কার্যকরী প্রতিরোধ করতেই পারতো না। কিন্তু যখন সোনার আবিষ্কার হয়েছে তখন এই আমেরিকান বা ব্রিটিশ বাহিনী জার্মান ইউবোটদের একেবারে ঠিক অবস্থান নির্দিষ্ট সময়ে বুঝতে পারে, যা পরে তারা ডেপথ চার্জার নামক একটি অস্ত্রের সাহায্যে ওই জার্মান ইউবোটসগুলোকে ডুবিয়ে দেয়। এর ফলে আটলান্টিক মহাসাগরে জার্মান ইউবোটসদের যে প্রভাব ছিল তা আস্তে আস্তে কমতে থাকে এবং হচ্ছে গিয়ে ব্রিটেন আমেরিকার কাছ থেকে আরও বেশি সাপ্লাইস বা অস্ত্রের সাপ্লাই পেতে থাকে, যার কারণে তাদের হচ্ছে গিয়ে যুদ্ধে টিকে থাকার প্রধান এবং সর্বশ্রেষ্ঠ অস্ত্র হিসাবে গণনা করা হয়। আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের আরেকটি বড় আবিষ্কার হচ্ছে ক্রিপ্টোগ্রাফি এবং কোড ব্রেকিং। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আপনি ধরেন আপনি শত্রু দেশে আপনি একজন আপনার এজেন্টের সাথে কথা বলবেন, যা ওই দেশের নজরে একজন স্পাই। তার মানে আপনি ওর সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন না, আপনি হচ্ছে গিয়ে ডাইরেক্ট রেডিও ফ্রিকোয়েন্সিতেও কথা বলতে পারবেন না। কারণ আপনার রেডিও ফ্রিকোয়েন্সির মতো যদি ওরা হচ্ছে গিয়ে আপনার রেডিও ফ্রিকোয়েন্সি যদি ওরা ধরতে পারে, তাহলে আপনি যেই তথ্যই ওর কাছে পাঠাচ্ছেন তা হচ্ছে কি শত্রু দেশের কাছে অলরেডি চলে যাবে। তো হচ্ছে কি আপনি যে কোনো আক্রমণ করাটা মানে যে কোনো নির্দেশ বা আক্রমণের পরিকল্পনা কখনোই পাঠাতে পারবেন না, কারণ হচ্ছে এর ফলে তারা সতর্ক হয়ে যাবে। তো জার্মান বাহিনী এই জন্য এমন একটা মেশিন তৈরি করে যার নাম ছিল এইন্যাক যন্ত্রটি পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ কোড ব্রেকিং আমরা যেহেতু আমরা সিএসসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট, সেহেতু আমরা হচ্ছে গিয়ে কোড নিয়ে প্রায় আলোচনা করতে থাকি। কিন্তু এই কোডগুলোর হচ্ছে গিয়ে মেন পূর্বপুরুষ হচ্ছে গিয়ে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় স্পাইওয়ার বা হচ্ছে গিয়ে একটা শত্রু দেশের মধ্যে আপনার বন্ধু আপনার তথ্য কিভাবে পাবে এবং আপনি ওদের কাছে একটি হচ্ছে গিয়ে কি বলে এটা এনক্রিপ্টেড তথ্য, আচ্ছা আপনি তো ডিক্রিপ্টেড তথ্য হচ্ছে গিয়ে সবসময় পাঠাবেন, ওইটা আপনার বন্ধু এনক্রিপ্টেড করে নিজের মতো বানিয়ে নিবে। কিন্তু এখন আপনার এই তথ্যটা যে পাঠাবেন, আপনি কমান্ডগুলোকে যেহেতু ডিক্রিপ্টেড করবেন আগে, ওই ডিক্রিপ্টেড করার জন্য ওই এনএক মেশিনটাকে বানানো হয়। আর এটাকে ধারণা করা হতো তৎকালীন সময় পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বড় কোড মেশিন, কারণ এটা এমন কোড তৈরি করতে পারতো যা শুধুমাত্র আপনার বন্ধু ছাড়া অন্যান্য দেশের বিজ্ঞানীরা যতই চেষ্টা করুক তা কখনোই ভেদ করতে পারতো না। কিন্তু যুদ্ধের প্রায় হচ্ছে দ্বিতীয় বছর 1941 সালে ব্রিটিশ একজন বিজ্ঞানী এই কোড ব্রেকিং ফর্মুলাটাকে উদ্ভাবন করে নিজের যোগ্যতাকে কাজে লাগিয়ে, এবং এর জন্য উনি কোনো নতুন যন্ত্র ব্যবহার করেনি, শুধু উনি নিজের যোগ্যতাকে কেন্দ্র করে এই যন্ত্রটার প্রতিষেধক বা আপনি বলতে অ্যান্টি ওয়ারফেয়ার প্রসিজার তৈরি করতে পেরেছিল। এর ফলে জার্মান বাহিনী এত স্বতঃস্ফূর্তভাবে তার কর্মীদের মাঠ পর্যায়ে কর্মীদের শত্রু দেশে কোনো নির্দেশনা দিতে পারছিল না, এবং শত্রু দেশ থেকেও তারা কোনো ওদের সেনাবাহিনী মুভমেন্ট সম্পর্কে কোনো রিয়েল টাইম তথ্য পাচ্ছিল না। তার মানে হচ্ছে রেডিও প্রকৌশলের নতুন নতুন আবিষ্কার এবং উদ্ভাবন ব্রিটেনকে জার্মানি থেকে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে অনেক বেশি এগিয়ে রেখেছিল, যার ফলস্বরূপ জার্মানির পরাজয় অবধারিত ছিল। আমরা একটা টার্ম শুনেছি অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট ভেহিকেল, এটা সম্পর্কে যদি কিছু বলতেন। অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট ভেহিকেল হচ্ছে এমন একটি যন্ত্র বা এমন একটি মেশিন বা এমন একটি অস্ত্র যা পানিতে, ভূমিতে এবং যে কোনো টাফ টেরেন মানে তো সকলেই বুঝি, যে কোনো পরিবেশেই চলাচলে
সক্ষম, যে কোনো পরিবেশে চলাচলে সক্ষম। অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট শিপ প্রথমত ইউজ করা হয় বিশ্বের ইতিহাসে সর্বপ্রথম 1944 সালে ব্যাটল ফর নরম্যান্ডি বা নরম্যান্ডি ল্যান্ডিং নামে যেটা পরিচিত। নরম্যান্ডি ল্যান্ডিংয়ের সময় অ্যালাইড ফোর্সেসরা জার্মান অকুপাইড ফ্রান্সের একটি শহর নরম্যান্ডির উপর পূর্ণভাবে নিয়ন্ত্রণ করার জন্য পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় একটি ফোর্স বা এক্সপেডিশনারি ফোর্স পাঠায়, যা হচ্ছে গিয়ে যেটা ছিল পুরোপুরি অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট শিপ নির্ভর। এর কারণ হচ্ছে আপনি একটি সৈকতের একটি নির্দিষ্ট অঞ্চলে আগে আপনার জাহাজকে কখনোই নিতে পারবেন না, কারণ ওই অঞ্চলে অনেক ধরনের মাইন এবং ট্র্যাপ থাকে। এই মাইন এবং ট্র্যাপ যাতে হচ্ছে গিয়ে জাহাজের ক্ষতি না করে, সেজন্য জাহাজ থেকে ছোট ছোট অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট ভেহিকেল বের করা হতো, যা হচ্ছে গিয়ে কিছুটুকু পথ পানিতে অতিক্রম করে ভূমিতেও চলাচলের জন্য বা ভূমিতে গিয়ে ফাইট করার জন্য এমন কিছু অস্ত্র বা সুবিধা দিত, যা হচ্ছে গিয়ে নর্মাল কোনো ভেহিকেল বা তৎকালীন আমলে আগ পর্যন্ত কোনো ভেহিকেল দেয়নি। আমেরিকান কোম্পানি ফোর্ড পৃথিবীর সর্বপ্রথম অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট ভেহিকেলগুলো তৈরি করে, এবং যেটার পূর্ণ প্রয়োগ আমরা দেখতে পারি ব্যাটল ফর নরম্যান্ডির জন্য। আর এই ব্যাটল ফর নরম্যান্ডি জার্মানির ভবিষ্যৎকে নির্দেশ করে, কারণ এর ফলে জার্মানি আবার প্রথম বিশ্বযুদ্ধের মতো দুই ফ্রন্টে যুদ্ধ করতে বাধ্য হয়েছিল। আমরা জানি জার্মানির ইস্ট ফ্রন্ট ছিল সোভিয়েত ইউনিয়নের সাথে, যেখানে আমরা বলতে পারি প্রত্যেক ঘন্টায় প্রায় 8,000 সৈনিক মারা যেত। এবং যেহেতু ইস্ট ফ্রন্টের সাথে আপনার ওয়েস্ট ফ্রন্টও যুক্ত হয়েছিল, সেহেতু জার্মানিকে দুটো ফ্রন্টে নিজেদের সৈনিকদের ভাগ করে যুদ্ধ করতে হচ্ছিল জার্মানি। এর ফলে জার্মানির রিসোর্স অনেক স্ট্রেচ করে ফেলছিল। এর ফলে জার্মান বাহিনী আস্তে আস্তে সামঞ্জস্যতা বজায় রাখতে ব্যর্থ হয়। এর ফলে জার্মানি যেহেতু প্রথম বিশ্বযুদ্ধের সিচুয়েশনে পড়ে যায়, সেহেতু জার্মানি তার সাপ্লাই লাইনগুলোকে মেনটেন করতে পারে না। আর আমি আপনাকে আগেই বলেছিলাম, অ্যালাইডদের এয়ার ডমিনেন্স বা এয়ার সুপিরিয়রিটির জন্য জার্মানির নিজস্ব এলাকার মধ্যবর্তী ট্রেন চলাচল বা যে কোনো রাস্তাঘাট হোক, সব কিছুই বম্বিংয়ের শিকার হয় প্রচুর। এর ফলে জার্মানি ওই এলাকাটিতে প্রয়োজনীয় রিইনফোর্সমেন্ট পাঠাতে ব্যর্থ হয়। এর ফলস্বরূপ জার্মানির কাছ থেকে আস্তে আস্তে ফ্রান্স চলে যায়। আর এর ফলে অ্যালাইড বাহিনী প্রায় 1 বছরের মাথায় রাইনল্যান্ড বা জার্মান ল্যান্ডের মধ্যে প্রবেশ করে। আর রাইনল্যান্ড হচ্ছে গিয়ে জার্মানির শেষ প্রান্তে অবস্থিত একটি নদীর উপর ভিত্তি করে, যেটার নাম হচ্ছে রাইন রিভার। ওটার উপর কেন্দ্র করে ওই অঞ্চলটিকে রাইনল্যান্ড নাম রাখা হয়েছিল। আর রাইনল্যান্ড মাত্র 1 বছরের মধ্যেই তারা পার করে ফেলে। এর ফলে জার্মানির মেইন ভূখণ্ডে তারা পৌঁছে যায়, এবং এটাই হচ্ছে জার্মানির যুদ্ধের শেষ পর্যায়ে। জার্মানি তার যুদ্ধের শেষ পর্যায়ে এর ফলেই প্রবেশ করে, যার ফলে জার্মান বাহিনী শেষ পর্যন্ত 1945 সালে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এরই মাধ্যমে আমাদের আজকের এপিসোডের 3 পর্বের প্রথম পর্ব শেষ হয়েছে। আমরা আমাদের অতিথির কাছ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিলিটারি টেকনোলজি কী কী ভূমিকা রেখেছিল এবং কী কী আবিষ্কারের ফলে পৃথিবী এগিয়ে গিয়েছে এ সম্পর্কে অনেক তথ্য অর্জন করেছি। পরবর্তী পর্বে আমরা অতিথির কাছ থেকে জানব দ্বিতীয় বিশ্বযুদ্ধে মেডিকেল অ্যান্ড বায়োলজিক্যাল অ্যাডভান্সেস কী কী ভূমিকা পালন করেছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য 1/0 এডওয়ের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।